अमित जी नमस्ते। पीएमएलए प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया। लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एनसीएमपी, आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव्स उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। শুনলেন আপনারা অমিত শাহজি কি বললেন। উনি প্রথমে বোঝা গেল বেশ বিরক্ত। উনি প্রথমে বললেন যে ওনাকে প্রশ্ন করা হলো যে এই সেটিং তত্ত্ব, কারণ লিপস অ্যান্ড বাউন্স যার মালিক বলা হয় অভিষেক ব্যানার্জিকে, সেই লিপস অ্যান্ড বাউন্সের নাকি 150 কোটি টাকা কোনো ঘোটালা বা ফ্রড ধরা পড়েছে। এটা সাংবাদিকের প্রশ্ন, এটা সত্য মিথ্যা আমি জানি না। এবং যেহেতু ইডি সিবিআই সব জায়গায়, যেমন কেজরিওয়াল হোক বা ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হোক, গ্রেফতার করেছিলেন, তাও চিফ মিনিস্টার থাকাকালীন, কারণ কোনো ট্রানজ্যাকশনসের ইররেগুলারিটি ধরা পড়েছিল। তো যেহেতু লিপস অ্যান্ড বাউন্সেরও ধরা পড়েছে এবং এই কোম্পানির তথাকথিত মালিক বোধহয় অভিষেক ব্যানার্জি, এবং উনি টিএমসির দ্বিতীয় নাম্বার 2 মমতা ব্যানার্জির পরেই, তাহলে ওনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না বাকিদের যখন করা হচ্ছে, আর তারা চিফ মিনিস্টার তবু, আর অভিষেক ব্যানার্জি এমপি, কোনো সরকারি পদেও নেই পশ্চিমবঙ্গ সরকারের। তো এর উপরেই অনেকে নাকি বলছে সেটিং, এবং বিজেপির নিচু লেভেলের কর্তা নেতারাও, কর্মী নেতারাও এই প্রশ্ন নাকি করছেন। তো প্রশ্নটা শুনেই প্রচণ্ড অসন্তুষ্ট বোঝাই গেল। উনি সোজা বললেন যে বিজেপির নেতা কর্মী ছোট বড় সেটা আমায় ভাবতে দিন, আর দ্বিতীয়ত বিজেপি কখনো এজেন্সির কাজে দখল দেয় না। এজেন্সির কাজ এজেন্সি করবে, এজেন্সি কাউকে ভয়ও পায় না, আবার যা কারোর কথাতেও চলে না। ওরা নিজের কাজ নিজের মতোই ঠিকঠাকভাবে করবে। তো এই উত্তর থেকে আমরা কি বুঝতে পারি, প্রশ্নটা কিন্তু যথার্থ। কারণ প্রশ্নটার এই যে সেটিং মানুষের মাথায় এলো কেন, প্রত্যেকবার ভোট আসার আগে আমরা দেখেছি, সেই 2019 থেকে ভাইপো নাম তো কেউ নেয় না, অভিষেক ব্যানার্জির কথা, জেলে যাবে, এই একটা জিনিস শুরু হয় প্রতিটি ইলেকশনে। আর 1 মাস পরে যাবে, 1.5 মাস। তো বিজেপি বিরোধী, ধরুন আমার মতো, তৃণমূল বিরোধী, আমার মতো যারা চাই তৃণমূল ক্ষমতায় থাকুক না থাকুক, আবার সিপিএমও যেন ভুলেও না আসে, তো অল্টারনেটিভ থাকছে বিজেপি। আমি কিন্তু ফ্লোটিং ভোটার্সদের বলছি, যারা কট্টর বিজেপি তারা তো থাকবে, তারা বিজেপিকে ভোট দেবে। আমিও 2014 থেকে বরাবরই বিজেপিকে দিচ্ছি, কিন্তু তবুও আমি তো বিজেপির সদস্য না, তাই বলছি আমি নিজেকে ফ্লোটিং ভোটার্সদের মধ্যেই ধরছি, যদিও আমার প্রতিটি ভোট আজ অব্দি বিজেপির পক্ষেই ছিল। তাই এদের মনে থাকতে পারে একটা দ্বন্দ্ব, যে প্রতিবার ভোট আসলেই অভিষেক ব্যানার্জিকে নিয়ে এত জল্পনা, নাম না নিয়ে ভাইপো এসব বলে, যে এবারে জেলে যাবে, যে এরপরে জেলে যাবে, তাহলে আর যেই ভোট চলে যায় সব কিছু ঠান্ডা হয়ে যায়, আর ওই উচ্চবাচ্য হয় না। তাই লোকের মধ্যে একটা দুবিধা, একটা সন্দেহ, নানাবাদ অভিষেক ব্যানার্জি যদি সত্যি ভুল কাজ করে থাকেন, তাহলে ভোট আসুক, ভোট যাক, আইনের পথে চলবে। ঠিক ভোটের আগেই হাওয়া গরম কেন করা হয়, এই প্রশ্ন থাকবে।
আর কিছুই হচ্ছে না অভিষেক ব্যানার্জির। দেখুন, পাবলিক তো জানেন অভিষেক ব্যানার্জি কী হচ্ছে, পাবলিককে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জি এই কয়লা, গরু, বালি ইত্যাদি ইত্যাদি, এবং এও বলা হচ্ছে প্রমাণ আছে। তারপরে কিছুই হচ্ছে না। তো ভাবতে পারে যে এটা একটা যুদ্ধ খেলা, অনেকেই ভাবতে পারে, এবং এই মনোভাবটা আরও বাড়ছে, কারণ 2024-এ অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবারে, ওনার কেন্দ্র, যে 2014 থেকে দাঁড়িয়ে আসছেন, 2014, 2019। তো বিশাল জল্পনা হচ্ছিল, কেন অভিষেকের প্রতিদ্বন্দ্বী মানে ওনার বিরুদ্ধে যে দাঁড়াবে বিজেপির থেকে, সিপিএম কংগ্রেস এগুলো ম্যাটার করে না, কেন নামেই থাক, এরা তখন নামেই আছে। তা অনেক জল্পনা কল্পনা, কে হবে ওই হবে, অনেক বড় বড় কথা, যে 10,000 লোক যাবে প্রচারে, ওখানে পুরো ভালোভাবে লড়াই করবো। তারপরে কাকে দেওয়া হলো? যতদূর মনে হয় অভিজিৎ ববি নামে কাউকে। হ্যাঁ, উনি খুবই পুরনো একজন বিজেপির নেতাকর্মী হতে পারে, কিন্তু উনি কোনোভাবেই বিজেপির মেন ফেস না, মানে খবরে যাকে দেখা যায় বা টিভিতে যাকে দেখা যায় বা সোশ্যাল মিডিয়ায় যাকে দেখা যায়, যাদের নিয়ে খবর হয়, যারা নেতৃত্ব দিচ্ছেন, বিতর্কে আসছেন বা সভা করছেন, এখানে কোথাও কোনোভাবেই গত মানে 2024-এর ভোটের 5-6 বছর আগে কোথাও দেখা যায়নি। বোধ হয় আমার যদি স্মৃতি ঠিকঠাক কাজ করে, 2014-তে বোধ হয় অভিজিৎ ববি দাঁড়িয়েছিলেন, কিন্তু তখন বিজেপি জাস্ট একটা ফ্রিঞ্জ স্ট্রেংথ ছিল, ওইখান থেকেই শুরু হয় বিজেপির উত্থান 17% ভোট পেয়ে 2014-র পর থেকে। তারপরে 2019-এ তো ইতিহাস ক্রিয়েট হলো, অলমোস্ট 19টা পেয়ে যাচ্ছিল, কয়েকশো ভোটের জন্য আরামবাগ বোধহয় হারে, নয়তো 18টা পেয়েছিল। যাই হোক, তাই এইবার যে অভিষেককে যেন খালি একটা ফিল্ড ছেড়ে দেওয়া হলো অভিষেক ব্যানার্জিকে, এবং উনি 7 লাখে জিতলেন, 7.5 লাখে বোধহয় পশ্চিমবঙ্গের জন্য ওটা রেকর্ড। তার আগে বোধহয় সিপিএমের অনিল বসুর রেকর্ড ছিল 6 লাখের, সেটা ভেঙে দিলেন। তো পাবলিকের মনে তো সন্দেহটা থাকবেই। এখন অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার, উনি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ হবে, অ্যারেস্ট হবে, আমরা স্টেপ নেব। কেন না বিজেপি কোনো স্টেপ নিতে পারে, না ভারতীয় গভর্নমেন্ট কোনো স্টেপ নিতে পারে, কারণ ইডি, সিবিআই এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ, একে ইনফ্লুয়েন্স করা যায় না। কেন কেস যেরকম এখানে লিপস অ্যান্ড বাউন্ডের বিরুদ্ধে বোধহয় কিছু হচ্ছে, ঠিক সেরকমভাবেই সরকারের বিরুদ্ধেও কেস হতে পারে, মানে কেন্দ্রীয় সরকার। তো ওদের কাজে দখলদারি হতে পারে না। কিন্তু এই যে হাওয়া গরম করা হয়, দিল্লির নেতা থেকে বাংলার ছোটো ছোটো নেতা ভাইপো করে যায় ভোটের আগে, আর ভোট যখন হচ্ছে ভাইপোর বিরুদ্ধে কোনো শক্ত দূরের থাক মাঝারি লেভেলের নেতাকেও দাঁড় করানো হলো না। তো এই জিনিসটা তো একটা, যারা তৃণমূলকে দেখতে চায় না তাদের মনে একটা সন্দেহ থাকতে পারে যে ভোটটা বিজেপি করতে চাইছে, তো কেন আমরা না হয় শহরে গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু গ্রাম লেভেলে যেখানে আসল খেলাটা হয়, যেখানে সবাই অভিযোগ করে যে তৃণমূল যারা ওদের বিরুদ্ধে, ওখানে তো শহরে যেমন ব্যাপারটা বোঝা যায় না আমরা যদি না গিয়ে বলি, কিন্তু গ্রামে প্রত্যেকটা বুথ ছাপ্পা পড়ে যায় কারা পক্ষে কারা বিপক্ষে। তো যারা দেখে বিপক্ষে তাদের তো ভোট করতেই দেওয়া হয় না, এরকম অভিযোগ করা হয়। সেই যদি সেটিংয়ের ব্যাপারটা কোথাও 10% থাকে, তাহলে তো মানে আবার হতাশা, কতবার হতাশা হয়েছে। 2019 থেকে চাহিদাটা বেড়েছিল 18টা সিট পাওয়ার পর, কিন্তু তারপরে উপনির্বাচনগুলো বলুন, পঞ্চায়েত বলুন, পুরসভা বলুন, সবেতে হার। 2021-এ বিশালভাবে ফিরে এলো বিজেপি, মাঠে ময়দানে সব জায়গায় দেখা গেল, তো ওখানেও যথেষ্ট বাজেভাবে। আর 3 থেকে 77 এরম বলে তো লাভ নেই, কারণ 18টা সিট মানে 126, 18টা জিতেছিল 2019-এ, 126, 125 এরকম, এক একটা লোকসভায় 7খানা বিধানসভা, সেখান থেকে নেমে আসে 77-এ। তো পারফরমেন্স খারাপ হয়েছিল। আমরা তো
ষোলোর সাথে 2021 কম্পেয়ার করতে পারি না, লেটেস্ট ইলেকশনের সাথে করতে হয়। সর্বশেষ কোনটা ছিল? 2019। তো 2021 হলো, 2024 তো একটা আরও বড় সম্ভাবনা রেখেছিল, কারণ এক্সিট পোলসগুলো, ওপিনিয়ন পোল বলছি না, ভোটের পর যে এক্সিট পোলগুলো হয় সেগুলো দেখাচ্ছিল বিজেপি পশ্চিমবাংলায় জিতছে, এবং কেউ 24 কম দেয়নি। মনে রাখবেন সিট 42টা, মানে 24 যদি বিজেপি পেত তাহলে তৃণমূল 18-র বেশি উঠতই না, তাও তৃণমূলকে 16-র বেশি কেউ দেয়নি। অনেকে বিজেপিকে 27, 28, 29 এরকম দিয়েছে, সেখান থেকে ধাক্কা খেলো 12তে নেমে গেল। সব এক্সিট পোল ভুল প্রমাণ করলো। তো যা হয়েছে হয়েছে। এইবারে যারা তৃণমূলকে চায় না তারা দেখতে চায় বিজেপি মাঠে ময়দানে কিছু করছে। কেন সবার অভিযোগ যে আমার পাড়ায় তো বিজেপির প্রচার দেখি না। এই ন্যারেটিভটাকে ভাঙতে হবে, আর এই ন্যারেটিভটা তো টিভিতে কথা বলে ভাঙা যাবে না, বা সোশ্যাল মিডিয়াতে। লোককে দেখতে হবে যে নিজের এলাকা, নিজের পাড়া না হোক পাশের পাড়া, তার পাশের পাড়া বিজেপির লোকেরা আসছে, মাইকে কিছু বলছে, কানে আসছে। ভোটের দিন এই যে আমি ভোট দিই বিজেপিকে, আমার খুব লজ্জার বিষয়, আমার ওই কার্ড ফার্ড হারিয়ে যেত দুবারই। আমাকে কিন্তু তৃণমূলের লোকেরা বুথে হেল্প করেছিল ভোট দিতে, যদিও ভোটটা আমি দিয়েছিলাম বিজেপিকে, বিজেপির কেউ ছিল না। কারণ জানি না, আমার সল্টলেকে আমি বিজেপিকে দেখি না মাঠে ময়দানে। তো এই জিনিসটা ভাঙতে হবে। লোক থাকবে না কেন? মানে এত কাজের জন্য কত লোক লাগে? এক একটা কনস্টিটিউয়েন্সিতে, একটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি কত লোক থাকে? 3 থেকে 3.5 লাখ গড়। সেখানে প্রতিটা কনস্টিটিউয়েন্সি 50-60 জন লোকে খুঁজে পাওয়া যায় না? 50-60 জন যথেষ্ট বাড়ি বাড়ি যাওয়ার জন্য, এই 5-5 গ্রুপে ভাগ হয়ে। যুদ্ধ তো করতে হবে না, লোকের কাছে যেতে হবে যে আমরা আছি, আমরা ভোট দেবেন ভোটের দিন। আর ভোটের বুথগুলোতে প্রতিটা জায়গায় বিজেপির লোক থাকা উচিত। 5-6 জন করে যদি 10 জায়গায় 30 জায়গায় ভোট হয় ধরে নিন, তো 150-200 লোক হবে না? 30 জায়গা 50 জায়গা ধরে নিলাম, তো কত চাই? 250-300 লোক জোগাড় হবে না একটা বিধানসভায়? তো এই যে এইটাকে একটু কাটাতে হবে, মানুষের কাছে একবার জোরের সাথে প্রমাণ করতে হবে কোনো সেটিং নেই, তৃণমূলকে শেষ করে দিতে চাই রাজনৈতিকভাবে। 2026 আর ফিরবে না। তার জন্যে যত লোক লাগে, বিজেপির তো টাকা কম নেই যে খাওয়া দাওয়া দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, এগুলো তো সব বিজেপি অ্যাফোর্ড করতে পারবে। তো সেই প্রচারটা আসুক। আর এখন তো অতটাও মানে সব জায়গায় গুন্ডামি হওয়ার তো ভয় নেই। কেন, লাইভ করা সব জায়গায় হয়। আর একটা কিছু পান থেকে চুন খুঁজলে সব চ্যানেলগুলো দেখাবে, ইউটিউবে দেখাবে। তো এইবার বিজেপি নেমে কিছু করুক, শুধু মোদিজি অমিত শাহজি এসে লাভ নেই। এমনকি শুভেন্দু দা যে রোজ 2-3 জায়গায় গিয়ে খেটে খেটে বক্তৃতা করেন, তারপরে কি হচ্ছে? তারপরে তো সেই তৃণমূলের লোকেরা সেই রাতেই পাড়ায় গিয়ে বলে আসছে, তোরা গেছিলি জেনে রাখলাম, ভোটটা কিন্তু টিএমসিতে যায়। তো এইখান থেকে তো বেরোতে হবে। এই না যে যুদ্ধ করতে, মানে ফিজিক্যালি যুদ্ধ করতে হবে, কিন্তু লড়াইতে নামতে হবে। এটা আমার মতামত। আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।